আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করার জন্য বা যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম সেই বিষয়গুলো অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলবো। অনেকগুলো সমস্যা, অনেকগুলো বৈষম্য, অনেকগুলো অনাচার, অনেকগুলো হাহাকার, বিভিন্ন বিষয় নিয়ে কথাগুলো বলবো। তো ভিডিওটা একটু লং হতে পারে, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। কথাগুলো শুনলে আশা করি একমত হবেন। আমি এমন কোনো অবান্তর কথা নিয়ে আপনাদের সামনে আসিনি যে কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে। শুরু করি এক এক প্রথম কথাগুলো থেকে শুরু করি। যে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পে স্কেল। জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে অতি সত্বর হয়তোবা বা এই ঈদের পূর্বে, বিশেষ করে আমরা অনেকেই আশা করছিলাম যে ঈদের পূর্বে আমাদের পে স্কেলটা কার্যকর হবে এবং নতুন পে স্কেলের আনন্দের আবহ নিয়ে আমরা আগামী ঈদ উল ফিতরটা উদযাপন করব পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। কিন্তু বিধিবান আমাদের রাজনৈতিক সরকার বা আমাদের সরকার ব্যবস্থা বা আমাদের প্রশাসন, বিশেষ করে আমলাতন্ত্র বা ব্যুরোক্র্যাট, এরা সেই আশাগুলো পুরে বাড়ি ঢেলে দিল, আশার স্বপ্নটাকে ফিরে করে দিল এবং যথারীতি এমনই একটা অবস্থা এখন দাঁড় করানো হয়েছে পেন্সিলটা। এটা যে আদৌ কখন হবে, কিভাবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, আদৌ হবে কিনা, হলো কিভাবে হবে, এর কোনো উত্তর প্রত্যুত্তর কোনো কিছুরই খোঁজ আমাদের কাছে নাই। আর এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা এই জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারী যারা আছে বা নিচের দিকের যে কর্মকর্তা যারা আছে, তাদের কিন্তু এই আয়ের সোর্স অফ ইনকাম বলতে এই মাস শেষে বেতনটুকুই শুধু তাদের সোর্স অফ ইনকাম। তো সেখানে এখন এই বেতনের যে যে পরিমাণ বেতন আমাদেরকে সরকার পে করে, এই পেকৃত বেতন, মাস শেষে বেতন দিয়ে আমাদের মাস চালানো অত্যন্ত দুরূহকর। তো সেই জন্য পে স্কেলটা 11 বছর থেকে নতুন পে স্কেল হয় না, নতুন বেতন কাঠামো হয় না। তো সেই জায়গা থেকে আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠনের ঘোষণা দেয়, তখন থেকে আমাদের মনে একটা আশা সঞ্চার হয়েছিল, নতুন একটি আবহ তৈরি হয়েছিল, নতুন একটি আশঙ্কা তৈরি হয়েছিল এবং নতুন করে নতুন উদ্যমে বাঁচার একটি স্বপ্ন দেখেছিলাম যে আমরা এই বুঝি আমাদের বৈষম্যটা, এই বুঝে আমাদের কষ্টটা, এই বুঝে আমাদের হাহাকারটা কিছুটা হলেও কমবে। কিন্তু এই যে বললাম, আশার ঘুরে বালি চলে গেল। অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার আগে বারবার বলে গেছেন যে আমরা টাকা রেখে যাচ্ছি, সময় স্বল্পতার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পারলাম না, কিন্তু আমরা এখানে বরাদ্দ রেখে যাচ্ছি এবং আমরা নোটও দিয়ে গেছেন তারা, এবং আমরা এটা বাস্তবায়নের রোডম্যাপ দিয়ে যাব। নতুন সরকার এসে বা আগামী রাজনৈতিক সরকার এসে শুধু বাস্তবায়ন করবে। তারা বাস্তবায়ন করতো, কিন্তু তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি বিভিন্ন চাপে। এই রাজনৈতিক সরকার বা এই রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলগুলোর চাপ প্রয়োগ করা হলে তারা ওই জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কিন্তু তারা কিন্তু বারবার বলে গেছে যে আমরা এটা আগামীতে বাস্তবায়ন করার জন্য যে সকল কর্মপরিকল্পনা দিয়ে যাওয়া দরকার, সকল কর্মপরিকল্পনা আমরা দিয়ে যাব এবং টাকাও রেখে যাচ্ছি। আমরা একটা হেলদি অ্যামাউন্ট আমরা রেখে যাচ্ছি, যেটা দিয়ে এই পে কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন, নতুন পে স্কেলে তারাও তখনও বলছে যে এটা একবারে সম্ভব না, আমাদের অর্থনীতির যে অবস্থা তাতে একবারে বাস্তবায়ন সম্ভব না, ধাপে ধাপে যেন বাস্তবায়ন করা যায়
সেই ধাপে ধাপে বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ টাকা প্রথম ধাপে বাস্তবায়ন করতে যতটুকু টাকা লাগবে, সেই বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় টাকাটা কিন্তু তারা রেখে গেছে। কিন্তু নতুন সরকার ক্ষমতা আসার পর থেকে এই সরকার উল্টো পথে হাঁটতেছে। এই সরকার পে স্কেলটা এখন পুরোপুরি ধামাচাপা দিয়ে তারা তাদের রাজনৈতিক অন্যান্য এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা ব্যস্ত তাদের রাজনৈতিক অন্যান্য ইস্তেহার পূরণ করার উদ্দেশ্যে। তারা তাদের ভোট কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় ব্যস্ত। কারণ তারা জানে যে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভোট খুব বেশি না, তারা খুব বেশি ভোট দিতেও পারে না, অনেকে ভোট দিতে পারে না নির্বাচন দায়িত্ব থাকার কারণে। তো এই জন্য এখানে ভোটের বিষয়টা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই তারা সেখানে সেই ইস্তেহারের বাস্তবায়নের লক্ষ্যে এখন আগাচ্ছে, যে ইস্তেহারে তারা তাদের ভোট ব্যাংক, তাদের দলীয় কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে পারবে, তাদের দলীয় ও এজেন্ডা বাস্তবায়ন হবে খুব ভালোভাবে, সেই কাজে তারা আগাচ্ছে। কোন কাজ আগাচ্ছে আমরা সবাই জানি, কি বলতে চাচ্ছি। তারা আগাচ্ছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে, যে 10 তারিখ থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে। তারা আগাচ্ছে হেলথ কার্ড দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ফ্যামিলি কার্ডের কিন্তু কোনো বরাদ্দ ছিল না এই বাজেটে, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারতেছে খুব ভালোভাবে, করার দিকে মনোযোগ দিচ্ছে, করার আগ্রহ দেখাচ্ছে এবং করতে যাচ্ছে। আগামী 10 তারিখ থেকে ফ্যামিলি কার্ডের শুরু হবে, যদিও স্বল্প আকারে দিচ্ছে। এখন 8টা বিভাগে 8টা উপজেলাতে এটা বাস্তবায়ন শুরু হবে, দিচ্ছে, করতেছে, তো টাকা তো লাগবে। কিন্তু যে কাজের জন্য বরাদ্দ ছিল, বরাদ্দকৃত টাকা বরাদ্দ থাকার পরও সেই বরাদ্দকৃত টাকা অন্য ওই বিভিন্ন ফান্ডে খরচ করতেছে। কিন্তু পে স্কেল নামে যে বরাদ্দকৃত টাকা তার থাকার পরও এই জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা বাস্তবায়ন করলো না সরকার, বা এই অর্থবছর বলে দিচ্ছে। অর্থ প্রতিমন্ত্রীর সাথে যখন দেখা করা হয়েছিল, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ সাকির সাথে দেখা করছিল পে স্কেল দাবিদারে ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা, তখন তিনি বলে দিচ্ছেন যে এই অর্থ বছরের বাজেটে, মানে এই অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব না। তারা বাস্তবায়ন করবে আগামী অর্থ বছর থেকে। কারণ আগামী অর্থ বছরে কখন থেকে বাস্তবায়ন করবে, কোন সময় থেকে বাস্তবায়ন করবে, সেটা কিন্তু তারা বলেনি। এখানে একটা থেকে দিচ্ছে আগামী অর্থ বছরের তো 12 মাস, 12 মাস যদি 6 মাস 7 মাস 8 মাস যাবার বাস্তবায়ন শুরু করে, তাহলে তো আবার আগামী বছর চলে যাবে। এই যে শুরু করে ফাঁকিগুলো দিয়ে, মানে ফাঁকি দেওয়ার মতো কথাগুলো বলতেছে, রাজনৈতিক কথাবার্তা বলতেছে, এটা তো কোনোভাবেই কাম্য রাজনৈতিক সরকারের কাছে আমরা আশা করিনি। আমাদের এই কাম্য ছিল না। আমাদের আশা ছিল রাজনৈতিক সরকার হবে আরো জনগণের সরকার। আমাদের আশা ছিল রাজনৈতিক সরকার হবে আরো কর্মস্পৃহাকারী হবে, দেশের কর্মকর্তা কর্মচারীদের সেই ধরনের সরকার। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সরকার আসার পর থেকে আমাদের কর্মস্পৃহা নষ্ট করে দিচ্ছে, আমাদের কর্মস্পৃহাকে শেষ করে দিচ্ছে, যাতে আমরা আমাদের উদ্যম হারিয়ে ফেলি, যাতে আমরা বিভিন্ন আমাদের পেশাগত কাজে মনোযোগ দিতে ঠিকমতো না পারি, সেদিকে সরকার হাঁটতেছে। তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আবারও, যে এটা তো একটি জনবান্ধব সরকারের হতে পারে না, এজেন্ডা হতে পারে না, যে একটি গোষ্ঠীকে, দেশের একটি বৃহৎ গোষ্ঠীকে, দেশের জন্য যারা কাজ করে, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাজ করে, দেশের বিভিন্ন এই যে রাজনৈতিক সরকারগুলো যে কর্মতৎপরতা চালাবে, সেগুলো বাস্তবায়নের বিভিন্ন কাজকামগুলো তো এই কর্মকর্তা কর্মচারীরাই তো করবে। তারা তো অন্য কাউকে দিয়ে, অন্য দেশ থেকে লোকজন আনে কি করতে পারবে না। তো এ দেশেরই কর্মকর্তা কর্মচারীরাই তো এই কাজগুলো সম্পন্ন করবে, এই কাজগুলো সারা করবে, তাদের মুখ উজ্জ্বল করবে। তো
তো তাদেরকেই যদি আপনি খুশি না রাখেন, তাদের পরিবারে যদি অশান্তির আগুন বীজ থাকে, প্রদীপের নিচেই যদি অন্ধকার থাকে সবসময়, তাহলে তো বড়ই একটা অসময় সংকেত। এইভাবে কি কতদিন চলবে? তো আমি আশা করব এই আমাদের এই রাজনৈতিক সরকার, তারা অতীতে যেমন নিবৃত্ত হয়েছে রাজনৈতিক দল হিসাবে, এদেশের আপামর যে এই দেশের যারা চাকরিজীবী, জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত চাকরিজীবী, বিশেষ করে এই সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও কিন্তু জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত আরো অন্যান্য পেশাজীবী আছে, যেমন এই স্কুল কলেজের শিক্ষক, তারপরে এমপিভুক্ত শিক্ষক, এই ধরনের অনেক পেশাজীবী আছে যারা জাতীয় স্কুলে মানে প্রথম প্রায়োরিটি না হলেও সেকেন্ড প্রায়োরিটি হলো তারা কিন্তু জাতীয় স্কেলে আন্ডারে বেতন পায় এবং তাদের বেতনটাও বাড়ে এবং তারাও এর ন্যায্য হকদার এবং তারা পায়, এই জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত হয়। সেহেতু তারাও কিন্তু আশায় বুক বেঁধে আছে যে আমরা এই জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত যদি কর্মকর্তা আমরা শিক্ষক বা আমরা চাকরি করি, অতএব আমাদের বেতনটাও বাড়বে। শিক্ষক দক্ষিণ এশিয়া বা অনেক দেশের মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতনের পরিমাণ সবচেয়ে কম। আমি একটা লিস্ট দেখাচ্ছি, দেখেন, খেয়াল করে দেখেন বাংলাদেশের শিক্ষকদের বেতনের অবস্থান কোথায়, অন্যান্য দেশের শিক্ষকদের বেতনের অবস্থান কোথায়, আমাদের দেশের শিক্ষকদের বেতনের অবস্থান কোথায়। সেই জায়গা থেকে চিন্তা করলে যদি এই নতুন স্কেল ঘোষণা করলে কিছুটা তো বেতন বাড়লেও শিক্ষকদের বলা হয় জাতীয়করণ কারিগর। তো সেই শিক্ষকদের যদি আপনি ভোগা রাখেন, সেই শিক্ষকদের যদি আপনি অনাহারে রাখেন, শিক্ষকদের যদি আপনি অর্ধাহারে রাখেন, তাহলে এ জাতি সঠিক আলোর পথে যেতে পারবে কখনো? মনে হয় কখনো যেতে পারবে না। তো টোটাল শিক্ষকের কথা বললাম আমি। এখন যদি স্পেসিফিক যদি আমি আরো শিক্ষকের কথা বলি, বিশেষ করে দেশের এমপিভুক্ত শিক্ষকদের কথা যদি বলি, দেশের 97% শিক্ষার্থী শিক্ষাদান করে আমাদের এই এমপিভুক্ত শিক্ষকরা বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে দেশের 97% শিক্ষার্থী। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, এই 97% শিক্ষার্থীদেরকে যারা পড়ায়, এই 97% শিক্ষার্থীদের যারা শিক্ষার আলো দান করে, এই 97% শিক্ষার্থীদের যারা ভবিষ্যতের নতুন পথ দেখানোর কাজ করে, তাদের পরিবারের কি অবস্থা, তারা কিভাবে চলে, তাদের পরিবার নিয়ে পরিবর্তন নিয়ে কত কষ্টের দিন কাটে। এই এমপিভুক্ত শিক্ষকদের এমন কোনো মাস নাই যে সেই মাসের বেতন ঠিক সময় পায়। এই এমপিভুক্ত শিক্ষকরা এমন কোনো উৎসব নাই যে উৎসবে তাদের উৎসব ভাতা নিয়ে অনাসৃষ্টি না হয়। প্রত্যেক বছর এই তারা তাদের উৎসব আসলে উৎসব ভাতা, যত সামান্য উৎসব ভাতা তাদেরকে প্রদান করে সরকার। বিগত সময়কাল থেকে মাত্র 25% উৎসব ভাতা প্রদান করতে সরকার। বিগত ঈদুল আজহা থেকে 50% উৎসব ভাতা প্রদান করা শুরু করছে। তো সেটাও সময় মতো, কখনো ঈদের আগে, কখনো ঈদের পরে, আজকাল বছর করে এই সময়গুলো এমন সময় উৎসব ভাতা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে সেই মানে অধিকাংশ শিক্ষকরা সেই সামান্য যে উৎসব ভাতার টাকা পায় সেটা তারা উঠাতে পারে না। সেই সামান্য উৎসব ভাতার টাকা তারা উঠাতে পারে না। এই সরকার আসার পরই এই গত 4 তারিখে একটা ঘোষণা আসছিল যে শিক্ষকদের উৎসব ভাতা 10% বৃদ্ধি করা হবে। শুনে সবাই খুশি না হলেও অখুশি কেউ হয়নি যে না চাইতে 10% পাওয়া গেল, তার মানে কি আমাদের 50% পেতাম, সেখানে 10% 60% হলো। অর্থাৎ আমাদের যে বৈষম্য ছিল, বৈষম্য কি হলো, 10% কমলো, 40% থাকলো আর 10% কমলো, তো কমলো, তাহলে আমরা খুশি ছিলাম। আমাদের এমপিভুক্ত শিক্ষক কিন্তু খুশি ছিল। কিন্তু খেয়াল করে দেখেন, এই খুশি
মিলিয়ে যেতে সময় লাগেনি 72 ঘন্টা, 48 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আবার নতুন করে খবর আসলো কি যে এমপিভুক্ত শিক্ষকরা তাদের এই বর্ধিত 10% উৎসাহ ভাতা এই ঈদে পাবে না। না পাওয়ার সম্ভাবনাই বেশি। কেন পাবে না? যে এটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাহলে আপনারা মিডিয়াতে ঘোষণা দিলেন কেন? কেন আমাদের আশার বেলুন ফুলালেন? ফুলানোর পর কেন আপনারা এটা এখন বাস্তবায়ন করতেছেন না? এখন যেটা শোনা যাচ্ছে যে এই ঈদে বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। কেননা যে প্রতিষ্ঠানের যে বেতন বা উৎসাহ ভাতার যে বিল সাবমিট করতে হয় একটি ড্যাশবোর্ডে, সেটা সাবমিট করার লাস্ট ডেট ছিল 4 তারিখ, এবং 4 তারিখে খবরটা আসছে। তো 4 তারিখে লাস্ট ডেট ছিল, সবাই সাবমিট করেছে, 50% হারে বিল আসছিল, 50% হারে সাবমিট করা হয়ে গেছে। এখন তো তারা বলেছে যেহেতু 50% হারে সাবমিট করা হয়ে গেছে বা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, অতএব এই মুহূর্তে এটি আর বাস্তবায়ন করার মতো কোনো স্পেস নাই। তাই এই ঈদে অর্থাৎ এই ঈদ উল ফিতরে 10% উৎসব ভাতা পাবে না। এই 10% উৎসব ভাতা তারা পাবে না। যদি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আগামীতে অর্থাৎ আগামী ঈদ উল আজহা থেকে এই উৎসব ভাতা, ওই বর্ধিত 10% উৎসব ভাতা অর্থাৎ 50+10 60% উৎসব ভাতা তারা পেতে পারে। এখনো কিন্তু তারা চূড়ান্তভাবে কিছু বলতে চায় না। সরকারের শিক্ষামন্ত্রী বলার পরও এদেশের আমলাতন্ত্র, এদেশের শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তারা এই জটিলতাটুকু তৈরি করে শুধু তাদের উপরন্ত কিছু কাজ করা লাগবে বিধা এই কাজ উপরন্ত কিছু কাজ করা যাতে না করা হতো 10% জন্য, তাতে আলাদা আবার হিসেব নিকাশ করা লাগবে। হয়তোবা এই জন্যে হয়তোবা হিংসা, হয়তোবা অন্য কোনো উদ্দেশ্যে, এখন এখানে আরো কোনো উদ্দেশ্য আছে কিনা আমি বলতে পারবো না। সরকারের উদ্দেশ্য এমন হতে পারে যে আমরা ঘোষণা দিলাম কিন্তু দেওয়া লাগলো না, এটা ঘোষণাও দিলাম কিন্তু দেওয়া লাগলো না, অর্থাৎ অর্থনৈতিক কোনো চাপও পড়লো না। তখন সরকার থেকে বলা হবে যে আমরা তো বলছি কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা এখন এটা বাস্তবায়ন করতে পারি, তো বলে তারা কাটায় উঠবে। আর শিক্ষা প্রশাসনের সাথে জড়িত আমরা সচিবেরা বলবে সরকার যেহেতু এটা ঘোষণা দিলে তো হয় না, আরো অন্যান্য কাজকাম যে খুঁটিনাটি কাজকাম থাকে যেগুলো যে জটিলতা থাকে, এই জটিলতাগুলো নিরসন করা যায়নি। যেমন মানুষের থেকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে মানুষের থেকে বলা হয়েছে যে এটা প্রস্তাবনা আকারে গিয়েছে, ওখান থেকে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতি সাপেক্ষে মানুষের থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। ওখান থেকে চূড়ান্ত সম্মতি আসতেছে না, মানুষের প্রজ্ঞাপন জারি করতেছে না, আর এই জায়গায় প্রজ্ঞাপন জারি করবেও না, কারণ প্রজ্ঞাপন জারি করে দিতে হবে। অতএব কাজটুকু ঢিমে তালে করবে বা ঢিলেমি আকারে করবে যাতে ঈদটা পার করা যায়। এই একটা বিষয় গেল। এবারে গতবার যখন 50% গত ঈদ উল আজহা যখন 50% উৎসব ভাতা প্রদান করা হয় শিক্ষকদের, মানে এই 50% উৎসব ভাতা কিন্তু শুধু শিক্ষকদের দেওয়া হয়েছে, কর্মচারীদের কিন্তু দেওয়া হয়নি। কর্মচারীদের আগে থেকে 50% পেত, এখনো 50%ই পাচ্ছে। শিক্ষকরা পেত 25%, এখন তাদের শুধু তাদের 25% বৃদ্ধি করে 50% করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মানসিক কর্মচারীদের যখন প্রশ্ন করা হলো যে আপনার কর্মচারীদের 25% বাড়ালেন না কেন, তখন তারা বললো যে প্রস্তাবনা দিতে আমাদের দিয়েছিল 25% বৃদ্ধি করার জন্য, কিন্তু অর্থ মন্ত্রণালয় জানে না বা ওরা জানে না যে ওরা যে কর্মচারীরা 50% পায়, ওরা মনে করে সবাই 50% পায়, 25% পায়, শুধু সকলেরই 25% বৃদ্ধি করে, মানে 50% হিসাব করে এটা করা হয়েছে। অর্থাৎ ভাষাগত জটিলতা এবং আইনগত জটিলতা গণতান্ত্র দেখাচ্ছে। পরবর্তীতে এটা ঠিক করা হবে, কিন্তু সেই পরবর্তী সময়টা এই 1 বছরের কিন্তু আসেনি, যে এই 1 বছরের মধ্যে এই সময়টুকু এই জটিলতাটুকু নিরসন করে কর্মচারী কিন্তু আর 25% বৃদ্ধি করা হয়নি।
উপরন্তু 10% বিক্রি করতে বলা হলো সকলেরই, সেটাও করা হলো না। তাহলে কি হলো? সেই যে অবস্থা সেই অবস্থায় থেকে গেল, যে বৈষম্য সেই বৈষম্য থেকে গেল। অর্থাৎ এদেশে এই মানে এই আমলাতন্ত্র যে নোংরামি, যে কূটনীতি, যে কুটচাল, এটা ভেদ করে বা ভেদ করার মতো সৎসাহস বিগত অন্তর্বর্তীকালীন সরকারও দেখাতে পারেনি। এই সরকারও এখন শুরু করার পর থেকেও দেখাতে পারছে না, যেটা কিন্তু অনেকটাই আশঙ্কা একটা দেওয়াল সৃষ্টি করতেছে সকলের মধ্যে। রাজনীতি এই সরকারের মধ্যে, এই সরকার যদি নতুন, এই সরকারকে মানে করার মতো দোষ দেওয়ার মতো সময় যদিও এখন আসেনি, তারপরেও বলতে হয় এই সরকার যদি এখনই এই জটিল আমলাতন্ত্র থেকে সাবধান না হয়, এখনই এই আমলাতন্ত্রের যদি গ্রাস টেনে না ধরে, তাহলে এই সরকারের সফল হওয়া কিন্তু অনেক কঠিন করে দেবে এই আমলাতন্ত্র, এই প্রশাসন যন্ত্র। কারণ এই আমলাতন্ত্রের মধ্যে বা এই প্রশাসনের মধ্যে কিন্তু ঢুকে আছে গত 17 বছরের সরকারের মানে বিশ্বস্ত কর্মী বাহিনী। তারা কখনোই চাইবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা বিভিন্ন সফল হতে দেয়নি, পদে পদে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। এই নতুন সরকারকেও তারা চাইবে না কোনোভাবেই সফল হোক, কারণ এই সরকার যদি সফল হয়ে যায়, তাহলে কিন্তু তাদের বিগত 17 বছর তারা যাদের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করছে, তাদের প্রকৃত মনিব যারা, তাদেরকে তারা ভাবে, তাদেরকে ফেরানোর রাস্তা তারা বের করতে পারবে না। এই জন্যে এই গত ফ্যাসিস্ট সরকারকে আবার যদি ফেরানোর উদ্দেশ্যে বা ফেরাতে না পারার ফেরানোর উদ্দেশ্যে এই সরকারকে সফল হতে দেবে না দেওয়ার জন্য তারা এই ফন্দি ফিকিরগুলো বিভিন্ন উপায় খুঁজবে, বিভিন্ন ফন্দি ফিকির খুঁজে তারা চেষ্টা করবে এই কাজটুকু যেন না করতে পারে বা এই সরকার যেন সফল হতে না পারে। তো এই যে দেখেন, প্রত্যেকটা কাজে এই এদেশের আমলাতন্ত্র, এই ব্যুরোক্র্যাটরা, এই সচিবরা নোংরামি, তাদের নোংরা কুটচাল দিয়ে যায় প্রতিনিয়ত। সচিব, আমলা বা প্রশাসনে যারা কাজ করে, তাদের কাজ কি? সরকারকে সহযোগিতা করে, সরকার যেন একটি ভালো কাজ ভালোভাবে উপস্থাপন করতে পারে, সরকার যেন একটি ভালো কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারে, এইটাকে সহযোগিতা করা। তারা এটা না করে, তারা করে যে কাজটা করে যে সরকার যেন প্রত্যেকটা কাজে কিভাবে জটিলতার মধ্যে পড়ে, এদেশের লোকজন যেন প্রত্যেকটা কাজ কিভাবে মানে প্রত্যেকটা কাজ ধৈর্য হারায় ফেলে, এদেশের প্রত্যেকটা মানুষ কিভাবে সাফার করে, এই কাজটুকু বা এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রশাসন বা আমাদের আমলাতন্ত্র প্রতিনিয়ত কাজ করে। তারা ভালো কোনো উদাহরণ সৃষ্টি করার জন্য আমাদের আমলাতন্ত্র কাজ করে না। আমাদের আমলাতন্ত্র প্রতিনিয়ত কাজ করে কিভাবে জটিলতা তৈরি করা যায়, কিভাবে রাস্তা অমসৃণ করা যায়, কিভাবে রাস্তা সহজ সরল করা যায়, সেটা নিয়ে তারা কাজ করে না। ব্যুরোক্র্যাট একটি দেশের মূল মেরুদণ্ড কিন্তু ব্যুরোক্র্যাট, এটা অস্বীকার করার বুদ্ধি নাই। কারণ পলিসি তৈরি করবে, পলিসি মেকিং করবে আমলারাই, এবং রাজনৈতিক সরকার বা দেশের সরকার সেটাকে বাস্তবায়নের করবে আর কি, পলিসিটাকে বাস্তবায়ন করার পরিবেশ তৈরি করবে। কিন্তু পলিসিটাকে মেকিং করবে আমলারাই। সেই আমলারা যদি এই ধরনের দুষ্টামি পলিসি মেকিং করতে থাকে, প্রতিনিয়ত নোংরামি পলিসি মেকিং করতে থাকে, তাহলে তো বড়ই, অর্থাৎ আমাদের রাজনীতিবিদরা যতই সামনের দিকে যেতে চায়, আমাদের অন্যান্য কর্মচারীরা যতই দেশটাকে নতুন করে গঠন করার চিন্তা করুক, কিন্তু এই আমলাতন্ত্র যদি তাদের নোংরামি খেলা খেলতেই থাকে, তাহলে কিন্তু একটু সামনের দিকে যাওয়া বড়ই মুশকিল। তো যে বিষয়টা বলবো যে দয়া করে এই খেলা বন্ধ করে
খেলা বন্ধ করে করে রাজনীতি, সরকার এবং দেশের প্রশাসনতন্ত্র বা আমলাতন্ত্র সকলে একযোগ্য হয়ে এমন কাজের উদাহরণ সৃষ্টি করে, এমন কাজের দৃষ্টান্ত সৃষ্টি করে, যাতে এদেশের আপামর সকল জনগণ, সকল মানুষ, প্রত্যেকটা পেশাজীবী প্রত্যেকটা কাজে যেন মানে আনন্দ পায়, আরাম পায় এবং সফলতা অর্জন করতে পারে। পে স্কেলের যেটা দিয়ে শুরু করেছিলাম, পে স্কেল বাস্তবায়ন থেকে শুরু করে সকল পেশাজীবী, জাতীয় স্কেলের আধারিত সকল পেশাজীবীদের সকল ন্যায্যতা, সকল বৈষম্য দূরীকরণে সকলে আমরা শুধু সকলে এক হয়ে কাজ করি। একটা কথা মনে রাখে, এদেশে যারা আমলাতন্ত্র এই পে স্কেল নতুন পে স্কেল ঘোষণা হলে তারাও তো এর সুফলভোগী হবে, যদিও তারা হয়তো মনে করে তারা আমরা পে স্কেলের তো ভুক্তভোগী না, আমাদের তো অন্যদিকে অনেক ইনকাম আছে। হ্যাঁ, তাদের অন্যদিকে অনেক ইনকাম আছে, কিন্তু নিম্ন স্তরের কর্মচারী তো অন্যদিকে অনেক ইনকাম নাই। তো তারা দেশের অধিকাংশ কর্মচারী তো নিম্ন স্তরের, তো তাদের দিকটা তো দেখা লাগবে। বাড়ির অভিভাবকদের শুধু একটি সন্তানের দিকে খেয়াল রাখলে হয় না, যে সন্তানটা মেধাবী তার খেয়াল রাখলে হয় না, যে সন্তানটা অল্প মেধাবী তার দিকে খেয়াল রাখা লাগে। অভিভাবকের কাছ থেকে বা বাবার কাছে বা মায়ের কাছে তার সকল সন্তানই একরকম এক চোখে দেখতে হয়, তবে সে প্রকৃত এবং সৃষ্টিশীল অভিভাবক হিসাবে পরিচিতি লাভ করে। তো এই জন্যে আমি বলবো সকলের উদ্দেশ্যে রাজনৈতিক সরকার, আমাদের আমলাতন্ত্র, আমাদের প্রশাসন, বিভিন্ন সেক্টরে যারা প্রশাসক হিসেবে যারা কাজ করেন তারা সবাইকে বলবো, আপনাদের আন্ডারে যারা কাজ করে, আপনাদেরকে নিয়ে যারা, আপনাদের জন্য যারা কাজ করে, তাদেরকে আপনাদের এক চোখানিতে না দেখে এমনভাবে দেখেন আপনারা অভিভাবক হিসাবে তাদের যে কাজটা করলে ভালো হয় এটা আপনারাও জানেন। আমি যতই কথা বলি আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, অনেক ভালো জানেন। তো ভালো জানেন, সেই আপনাদের জানা থেকে মঙ্গলজনক কাজগুলো করেন, নোংরামি কাজগুলো বাদ দেন, চাল বাদ দিয়ে সরল চাল দিয়ে সরল কাজগুলো করেন, তাতে এদেশের সকল জনগণ উপকৃত হবে, সকল পেশাজীবী উপকৃত হবে। তাই আর বৈষম্য না বাড়িয়ে সকল সুন্দর আগামী দিন সকলের কাছে কামনা করে, সকল দেশের রাজনীতি সরকার থেকে শুরু করে সকল আমরা সকলের কাছে করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আর আনটিল দেন আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক। ধন্যবাদ সবাইকে।